সময় নষ্ট না করে শুরু করে দিই আমাদের পড়ানো আজকে। তো দেখো প্রথম আমরা 1 নম্বর কোশ্চেনে আসি। 1 নম্বর কোশ্চেনে বলেছে টু ডিটারমাইন দ্য মডিউলাস অফ রাপচার দ্য সাইজ অফ দি টেস্ট স্পেসিমেন ইউজ। ঠিক আছে, দেখো মডিউলাস অফ রাপচার আমি একটা টেস্ট আগে তোমায় দেখাই। এটা হচ্ছে মডিউলাস অফ রাপচার টেস্ট। এটা মডিউলাস অফ রাপচার টেস্ট। তোমরা কি দেখতে পাচ্ছ এই ছবিতে? দেখতে পাচ্ছ যে ছবিটা দেখে এটুকুন তো রিয়েলাইজ করতে পেরেছো যে এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা লেন্থ, লেন্থ ওয়াইজ এটা হচ্ছে সবচেয়ে বড়। ঠিক আছে, এটা হচ্ছে লেন্থ, এটা লেন্থ, এটা লেন্থ, এটা হচ্ছে হাইট, এটা হাইট, আর এটা হচ্ছে তোমার ব্রেথ, এটা হচ্ছে ব্রেথ, এটা হচ্ছে ব্রেথ। এটা আমরা অলরেডি বুঝেছি। এটা লেন্থ, এটা হাইট, এটা হচ্ছে ব্রেথ। আমরা এর আগে কম্প্রেসিভ স্ট্রেংথ অফ দি কংক্রিট পড়েছিলাম। কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিটে কি পড়েছিলাম? যে যে কিউবের মধ্যে টেস্ট করি সেই কিউবের সাইজ কত? 150 ইন্টু 150 ইন্টু 150 মিলিমিটার। কিন্তু এখানে তোমরা বুঝতে পারছো যে ব্রেথ আর হাইটটা 150 হতে পারে। কারোর হাতে তো ফিতা নেই, ফিতা মেপে আমরা দেখছি না। আইএস কোড বলেছে হ্যাঁ ব্রেথ আর হাইটটা 150, কিন্তু লেন্থটা যে 150 নয় সেটা বুঝে গেছো, যেহেতু একটা লম্বা একটা লেন্থ। তো লেন্থ কত? এখানে লেন্থ হচ্ছে 700 মিলিমিটার, এখানে 700 মিলিমিটার। তাহলে যে আমরা টেস্টটা করছি মডিউলাস অফ রাপচারের টেস্ট, সেই মডিউলাস অফ রাপচারের যে স্পেসিমেন, এই যে এটা আমাদের স্পেসিমেন, যেটা আমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি, এটা ক্র্যাকিং হয়ে গেছে স্পেসিমেনটা। তাহলে এই স্পেসিমেনের সাইজ কত হলো? 150 ইন্টু 150 ইন্টু 150 মিলিমিটার। ঠিক আছে, আশা করি এটা সবার ক্লিয়ার হয়েছে। আর এটা আমরা এইভাবে করি, এখানেও অলরেডি বুঝতে পেরেছি যে 2 পয়েন্ট লোডিং। এখান দিয়ে দেখো এটা একটা লোডিং আর এটা দুটো লোডিং, এটাকে 2 পয়েন্ট লোডিং সিস্টেম বলা হয়। এটাকে আরো সিম্পলিফাই করে ছবিটা এখানে দেওয়া হয়েছে। দেখো এখানে এখানে 2 পয়েন্ট লোডিং, এটা একটা লোডিং, এটা দুটো লোডিং, অ্যাপ্লাইড লোড, এটা টেস্ট স্পেসিমেন। তো অ্যাকচুয়ালি এবার মনে তো প্রশ্ন আসতে পারে, স্যার এই টেস্টটা করলাম কেন? আপনি তো বললেন যে মডুলাস অফ রাপচার, তো এই টেস্টটা করব কেন? অ্যাকচুয়ালি মডুলাস অফ রাপচার টেস্টটা করি যে কোন লোডে, অ্যাকুরেট কোন লোডে আমার বিমটা বা আমার স্ট্রাকচারটা ক্র্যাক করে যাচ্ছে, সেই অ্যাকুরেট লোডটা তো আমার জানা দরকার। সেই অ্যাকুরেট লোডটা জানার জন্য আমরা মডুলাস অফ রাপচার টেস্ট করি। এবার তোমরা বলতে পারো স্যার মডুলাস অফ রাপচার টেস্ট তো করলেন, খুব ভালো কথা, তো এটা আইএস কোডে কোথায় লেখা আছে? দেখো আমি আজকে কিচ্ছু লিখবো না, আমি সম্পূর্ণটা নোট ডাউন করে রেখেছি। কারণ কোশ্চেন উত্তর নোট ডাউন না করে পড়ানো যায় না, টাইম অনেক বেশি লেগে যায় আর কি। তো দেখো এখানে লেখা আছে অ্যাজ পার ক্লস 6.2.2 মেনশন ইজ আইএস 456/2000। এই কোডের মধ্যে চলে যাবে, সে কোডের মধ্যেই পেয়ে যাবে, এটা লেখা আছে। তো মডুলাস অফ রাপচার কি? মডুলাস অফ রাপচার হচ্ছে 0.7 √/fck। এবার মডুলাস অফ রাপচার এটা তো বুঝতে পারলাম, ঠিক আছে। আর এখানে দেখো লিখে দিয়েছি মডুলাস অফ রাপচার অফ কংক্রিট ইন টার্মস অফ ইট ক্যারেক্টারিস্টিক, এটা কিউব কম্প্রেসিভ স্ট্রেন্থ বা ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেন্থ যাই বলো না কেন, এই এফসিকে কে বলা হয়েছে, এফসিকে কে ক্যারেক্টারিস্টিক স্ট্রেন্থ বলা হয়। তো এবার মনে প্রশ্ন আসতে পারে, স্যার ধরুন আমার হলো কি যে যে ল্যাবরেটরিতে টেস্ট করছি সেই ল্যাবরেটরিতে নেই, এই মডুলাস অফ রাপচার যে টেস্ট করব সেই ইনস্ট্রুমেন্টটা নেই, তাহলে আমি কি করব? আমি বললাম তুমি তো কিউব টেস্ট তো করতে পারো, এফসিকে এর ভ্যালু তো বের করতে পারো। এফসিকে এর ভ্যালু অলরেডি আমরা বের করা জানি, কপরে 28 দিন ওটাকে ভিজিয়ে রেখে কিউরিং করার পর এফসিকে আমরা বের করি। আমরা অলরেডি দেখেছি আগের ক্লাসে যে কিভাবে আমরা এফসিকে বের টের করি। তো সেই এফসিকে বের করে নেব, এই এফসিকে বের করে তার রুট করে 0.7 দিয়ে যদি গুণ করি তাহলেই আমরা এফসিআর বা মডুলাস অফ রাপচার পেয়ে যাব। ঠিক আছে, এভাবেও বের, এটা আমাদের হচ্ছে ল্যাবরেটরিতে যদি না থেকে থাকে ইনস্ট্রুমেন্ট, তাহলে আমরা এই ফর্মুলার সাহায্যে বের করি, এটা আমাদের ফর্মুলা, এই ফর্মুলার সাহায্যে বের করি। আর যদি ল্যাবরেটরিতে যদি ইনস্ট্রুমেন্ট যদি থেকে থাকে তাহলে তো হলোই, তাহলে ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা মডুলাস অফ রাপচারের ভ্যালু বের করে ফেলি। আর মডুলাস অফ রাপচারের সাইজ আমরা জানলাম 150 মিলিমিটার ইন্টু 150 মিলিমিটার ইন্টু 700 মিলিমিটার। তো 1 নম্বর কোশ্চেনটা আমাদের বলেছে টু ডিটারমাইন দ্য মডুলাস অফ রাপচার দ্য সাইজ অফ দিস টেস্ট স্পেসিমেন ইউজ, অ্যান্সার হবে সি 150 ইন্টু 150 ইন্টু 700। এবার আসি 2 নম্বর কোশ্চেন। এবার দেখো এখানে আমি তারপরে দেখিয়ে রেখেছি, এখানে দেখো এখানে দেখেছি এই আমার স্পেসিমেনটা, এই আমার স্পেসিমেনটা যেটা আমি তোমাদের একটা বাস্তব একটা উদাহরণ দিয়েও মানে বাস্তব একটা ডায়াগ্রামের সাহায্যে দেখালাম। এটা লেন্থটা, তাহলে লেন্থটা কত হবে? 700। দেখো 700, ব্রেথ হচ্ছে 150, হাইট হচ্ছে 150, এটা হচ্ছে তার হাইট, এটা হচ্ছে তার ব্রেথ। আর এই যে 2 পয়েন্ট লোডিং, এই যে P/2 আর P/2, অ্যাকচুয়ালি ধরো টোটাল পি লোড আসছে, ওকে দুটো পয়েন্টে P/2 তে ভাগ করে রেখেছি।
নিচে দেখো এখানে নোট করে রেখেছি, ইট ইজ মেজার্ড বাই দ্য টেস্টিং বিম আন্ডার 2 পয়েন্ট লোডিং। 2 পয়েন্ট লোডিং এর সাহায্যে এটাকে টেস্ট করা হয়, যেহেতু দুটো পয়েন্টে লোডিং দেওয়া হয়, এখানে এই P/2 একটা লোডিং পয়েন্ট, এখানে P/2 একটা লোডিং পয়েন্ট, অলসো কল্ড 4 পয়েন্ট লোডিং সিস্টেম। এটাকে আবার 4 পয়েন্ট লোডিংও বলা হয়। এবার মনে প্রশ্ন আসতে পারে, স্যার 4 পয়েন্ট লোডিং কেন বলছেন? এটা একটা লোডিং সিস্টেম, এটা দুটো লোডিং সিস্টেম। এই রিয়াকশন গুলোও তো ধরো যদি ধরি রিয়াকশন গুলোকে 3 আর 4, তাহলে এটাকে 4 পয়েন্ট লোডিং এভাবে বলতে পারি। এরপরে আমরা আসছি 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনে বলেছে, 2 নম্বর কোশ্চেনের ব্যাপারটা বলি। আমরা যারা প্র্যাকটিক্যালি কাজ করে থাকি আর কি, ছাদ ঢালাই অনেকেই দেখেছি, ডিপ্লোমা বা ডিগ্রি পাশ করে আমরা মোটামুটি ইঞ্জিনিয়ারিং আমাদের হাতে খড়ি হয়, ছাদ ঢালাই তার ঢালাই এগুলো দেখি। তো অনেক সময় কি দেখা যায় যে লেবাররা যেটা কংক্রিট যেটা মিক্স করলো, সেই মিক্সটা যখন ধামার সাহায্যে তো নিয়ে যায়, ধামার সাহায্যে যখন নিচে ফেলছে, তখন দুটো প্রবলেম দেখা যায়। অনেক সময় কি দেখা যায়, জল বেশি হয়ে যায়, জল বেশি হয়ে যায়। অ্যাকচুয়ালি ওরা মশলাটা যে ইয়ে করে, মানে মিক্সিং যে করে, প্রপার ওয়ার্কম্যানশিপের অভাব আমাদের দেশে। এই জন্যই আমাদের যত রকম কংক্রিটিং এর যত প্রবলেম হয়, ধরো হানিকম্বিং বলো বা ক্র্যাকিং বলো বা শ্রিঙ্কেজ বলো, সবই হয় ব্যাড ওয়ার্কম্যানশিপের জন্য। যদি প্রপার ওয়ার্কম্যানশিপ হতো, তাহলে আমাদের কোনো রকম স্ট্রাকচারে টেকনিক্যালি কোনো সমস্যা হওয়ার উচিত নয়, কিন্তু আমাদের ব্যাড ওয়ার্কম্যানশিপের জন্য আমরা জল বেশি করে দিই। এবার মনে আসতে পারে, স্যার জল কেন বেশি করে দিই? খুব ঠান্ডা মাথায় চিন্তা করো, আমরা যে কংক্রিটটা তৈরি করলাম, কংক্রিটে কি থাকে? সিমেন্ট থাকে, এগ্রিগেট থাকে, আর এগ্রিগেট মানে পাথর, সিমেন্ট পাথর বালি আর জল থাকে, একদম সোজা কথায়। এবার যদি জলের পরিমাণ যদি বেশি দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাকে যে কংক্রিটটা করলাম ওটা আমাদের কুর্নি দিয়ে টানতে সুবিধা হবে, বা তোমার কোদাল দিয়ে লেবারদের টানতে সুবিধা হবে। এই টানতে সুবিধা হবে, বা ধরো ছাদের মধ্যে সেটাকে মেশাতে সুবিধা হবে, একেই বলা হয় তোমার ওয়ার্কিবিলিটি। ওয়ার্কিবিলিটি আর কিছু না, ওয়ার্কিবিলিটি এমন অনেক বই, অনেক বড় টড় টার্ম লেখা থাকে। ওয়ার্কিবিলিটি মনে সে সমস্ত ভাবে পড়ার দরকার নেই, শুধু মনে রাখবে কংক্রিটিংটা যে করলাম, কংক্রিটিংটা কত ইজিলি ফ্লো করতে পারে, ঠিক আছে? যদি খুব সহজে টোটাল ছাদের মধ্যে বিছিয়ে যেতে পারে, তাহলে তাকে আমরা বলবো গুড ওয়ার্কেবল কংক্রিট। আর যদি বাজে, মানে সেটাকে যদি টানতে যদি অসুবিধা হয়, কোদাল দিয়ে ধরো কংক্রিটটা বানালাম, কোদাল দিয়ে কেটে কেটে টানতে আবার অসুবিধা হচ্ছে, তাহলে আমি তাকে বলবো ব্যাড ওয়ার্কেবিলিটি। এবার ওয়ার্কেবিলিটি বাড়ানোর জন্য লেবাররা অনেক সময় জল বেশি দিয়ে দেয়, কারণ ও জানে যদি ওয়ার্কেবিলিটি জল যদি বেশি দিয়ে দিই, জল অনেকগুলো কারণে বেশি দেয়। 1 নম্বর হচ্ছে ওয়ার্কেবিলিটি বাড়ানোর জন্য, জল বেশি দিয়ে দিলে ওর কুর্নি টানতে বা কোদালের সাহায্যে মশলাটাকে টোটাল ছাদের মধ্যে, আমি একটা স্ল্যাবের কাস্টিং উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এই জন্য বলছি ছাদের মধ্যে বেছাতে সুবিধা হবে, ঠিক আছে? সেই জন্য জল বেশি দেয়। অনেক সময় কি, আমরা অলরেডি প্র্যাকটিক্যালি দেখেছি, কংক্রিটিং যা মিশালাম, তো তার ধরো কিছুক্ষণ এবার কাজ করতে করতে লেবাররা খেতে চলে গেল, তো সেটা জমে যায়। তো জল যদি বেশি করে দিয়ে দিই, তাহলে সেটা মশলাটা আমার জমবে না, এই একটা কারণ। বা ধরো গ্রীষ্মকালের সময় বাষ্পীভূত হয়ে জল উপর দিকে উঠে যায়, এইসব কারণে আমার অনেক সময় জলের পরিমাণটা কমে যায়। তো আমরা লেবাররা জল বেশি করে দিয়ে দেয় মশলার মধ্যে বা কংক্রিটিং এর মধ্যে, যাতে ওয়ার্কেবল হয়। তো ওয়ার্কেবল করার সময় অনেক সময় দেখা যায় যে মাথা থেকে ধামা থেকে যে ফেললো তোমার কংক্রিটিংটা, তার মধ্যে জলের পরিমাণ এতটাই বেশি যে জলটা ওর উপর দিকে ভেসে ওঠে। এই ফেনোমেনাকে বলা হয় ব্লিডিং, ঠিক আছে? কিন্তু ইঞ্জিনিয়াররা সবসময় বলে যে নিচে যখন যেখানে মশলা মেশানো হচ্ছে বা কংক্রিটিং মেশানো হচ্ছে, যে তোমরা জল কম করে দাও। এবার জল কম করে দিলে কি হবে, পাথর বালি, ধরো জল বেশি করে দিলে কি হয়, জল উপর দিকে ভেসে উঠছে, একে বললাম ব্লিডিং। কিন্তু তুমি ধরো সাইটে আছো, তুমি বললে না জল এত পরিমাণের বেশি জল দেওয়া যাবেই না, তাহলে জল যদি কম করে দেওয়া হয়, তাহলে কি হবে, পাথরের যে অনেক রকম গ্রেডের পাথর থাকে, তো পাথরের পাথরগুলো একে অপরের থেকে বাইরের দিকে চলে আসবে, বা তাদের মধ্যে বন্ডিংটা থাকবে না। সিমেন্ট অ্যাকচুয়ালি কি কাজ করে? সিমেন্ট হচ্ছে তোমার আমাদের আটার কাজ কি, আটা বা ময়দা হচ্ছে প্লাস্টিসিটি, ঠিক আছে? তেমনি সিমেন্ট হচ্ছে একই কাজ, ওই বালি আর পাথরের মধ্যে একটা প্লাস্টিসিটি কাজ করে উইথ দ্য হেল্প অফ ওয়াটার। কিন্তু জল যদি কম দিয়ে দিই, তাহলে ওই প্লাস্টিসিটিটা আর থাকবে না সিমেন্টের খুব ভালো একটা, তখন পাথরের এক একটা দানা একে অপরের থেকে আলাদা আলাদা হয়ে যাবে। এই ফেনোমেনাকে বলা হয় সেগ্রিগেশন। তাহলে জল বেশি দিলেও খারাপ,
জল কম দিলেও খারাপ, জল বেশি দিলে কি হবে, ব্লিডিং হবে, জল কম দিলে কি হবে, সেগ্রিগেশন হবে। দেখো আমি এটা ভাষায় এরপরে লিখে দিয়েছি যেটা বললাম। ব্লিডিং কি বলেছি, ব্লিডিং হচ্ছে দ্য প্রপার্টি অফ ফ্রেশ কংক্রিট ইন হুইচ ওয়াটার ইন দ্য মিক্স টেন্ডস টু রাইজ টু দ্য সারফেস হোয়াইল প্লেসিং অ্যান্ড কম্প্যাক্টিং, এটাকে বলা হয় ব্লিডিং। তোমাদের জানতে হবে ব্লিডিং কাকে বলে। আর হচ্ছে সেগ্রিগেশন, সেগ্রিগেশন কি, যদি জলের পরিমাণ যেটা ডিজাইন ওয়াটার তার চেয়ে যদি কম দিই, তাহলে পাথরগুলো নিজেদের মধ্যে আর কোনো ওদের মধ্যে প্লাস্টিসিটি থাকবে না, একে অপরের থেকে ছাড়া ছাড়া হয়ে যাবে পাথরগুলো। আমরা দেখে থাকি জল কম দিলে এই প্রবলেম দেখা যায়। এই ঘটনাকে সেগ্রিগেশন বলা হয়। দ্য প্রপার্টি অফ দ্য ইনগ্রেডিয়েন্ট টু সেপারেট ফ্রম ইচ আদার, টু সেপারেট ফ্রম ইচ আদার, ঠিক আছে, সেপারেট ফ্রম ইচ আদার হোয়াইল প্লেসিং এন্ড কম্প্যাক্টিং, একে বলা হয় সেগ্রিগেশন। এবার আসো 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, দ্য প্রপার্টি অফ ফ্রেশ কংক্রিট ইন হুইচ দ্য ওয়াটার ইন দ্য মিক্স টেন্ডস টু রাইজ টু দ্য সারফেস while placing and compacting is called, কি হবে অ্যান্সার? বিয়েরটা হবে, ঠিক আছে, এটাকে বলা হয় ব্লিডিং। এবার আসো আচ্ছা শোনো আমি আগে বলে দিচ্ছি, আমি ওই কারেক্ট ইনকারেক্ট এই কোশ্চেন গুলো পড়াবো না, কারণ এগুলো আসে না পরীক্ষাতে। আবার এবিসিডি মেলানো থাকে সেগুলো পড়াবো না, এগুলো আমি, ঠিক আছে, কারণ এগুলো থেকে আমাদের খুব একটা কোশ্চেন আসে না আর কি, সেই কারণেই পড়াবো না। এবার আসো 4 নম্বর কোশ্চেনে। মাইক কারোর অন থাকলে ভাই বন্ধ করে দাও, আওয়াজ আসছে, হ্যাঁ। বলেছে দ্য প্রপার্টি অফ দ্য এবার 4 নম্বর কোশ্চেন পড়ছি, তাহলে 2 এর উত্তর হয়ে গেল বি, দ্য প্রপার্টি অফ দ্য ইনগ্রেডিয়েন্টস টু সেপারেট ফ্রম ইচ আদার while placing the concrete, separate from each other, the property of ingredient কি, পাথর বালি এগুলোই তো ইনগ্রেডিয়েন্ট, সেপারেট ফ্রম ইচ আদার, একে অপরের থেকে সেপারেট হয়ে যায়। তো কেন সেপারেট হয়ে যায়, যদি জল কম দিই তাহলেই তো সেপারেট হয়ে যায়, জল কম দিলাম তাহলে কংক্রিটের মধ্যে সেই আঠালো ভাবটা বা প্লাস্টিক ভাবটা তৈরি হবেই না, যে ইনগ্রেডিয়েন্ট গুলোকে একই জায়গায় ধরে রাখবে। এই ঘটনাকে কি বলা হয়, 4 এর অ্যান্সার কি হবে বলো? সেগ্রিগেশন। চলো এবার আসছি 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনে বলেছে ওয়ার্কিবিলিটি অফ কংক্রিট, বইয়ে যেরকমই লেখা থাকুক, আমি বলেছি কি, জলের পরিমাণ যদি একদম প্র্যাকটিক্যালি চিন্তা করো, একটা আমি কংক্রিটিং করলাম, কংক্রিটের মধ্যে যদি জলের পরিমাণ বেশি দিই, তাহলে কি কুর্নি দিয়ে তো টানতে সুবিধা হবে আমার তোমার কংক্রিটিংটাকে, একেই বলা হয় ওয়ার্কিবিলিটি। ওয়ার্কিবিলিটির আর কোনো ডেফিনেশন পড়বে না কখনোই, ছোট ছোট করে লিখে রাখো আমি যেটা বললাম। 5 নম্বর কোশ্চেনে কি বলেছে, ওয়ার্কিবিলিটি অফ কংক্রিট ইজ, একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। মানে একটা কোশ্চেন ছিল, বললাম যদি স্পিড বাড়ে তাহলে ওয়ার্কিবিলিটি কি হবে, কমবে না বাড়বে? কি বাড়লে? স্পিড, স্পিড, ক্রিপ, সি আর আর ই, ক্রিপ, যেটা লোড, ক্রিপ লোড আছে না, কংক্রিটে পড়ালেন না কি, ক্রিপ লোড যেটা। আরে আগে ক্রিপ, আগে তো ছাদটা তৈরি হবে, ছাদটা তৈরি হওয়ার পর ঢালাই হবে, তারপর জমবে, তারপর তো তার মধ্যে লোড আসবে। ওয়ার্কিবিলিটি কি, ওয়ার্কিবিলিটি যে মশলা কংক্রিটিং করলাম বা মশলা যে মাখলাম ওটা যে ঢালাই করছি, এটা তো ওয়ার্কিবিলিটি, তাই না? আগে তো আমার ছাদই তৈরি করলাম না, লোড কোথা থেকে আসবে ছাদে, ঠিক আছে। এবার আসো হচ্ছে 5 নম্বর কোশ্চেন। তুই বুঝতে পেরেছো ওয়ার্কিবিলিটি কাকে বলছি? হ্যালো, হ্যাঁ বলো। বুঝতে পেরেছি, এই কোশ্চেন ছিল পরীক্ষায়। তুমি কোশ্চেনটা দেখাবে, পার্টিকুলার আমাকে কোশ্চেনটা বলার পর ব্যাচে সেন্ড করে দেবে, ঠিক আছে, এই গ্রুপে সেন্ড করবে। আমি কোশ্চেন না দেখে তো উত্তর দিতে পারবো না ওইভাবে। জমা নিয়েছি, তুমি কোশ্চেনটা লিখে হাতে লিখে যদি মনে থাকে হাতে লিখে আমাকে, হ্যাঁ হাতে লিখে কোশ্চেনটা দেবে প্রপারলি। হ্যাঁ ঠিক আছে। এবার বলেছে 5 নম্বর কোশ্চেন, ওয়ার্কিবিলিটি অফ কংক্রিট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনেট টু, ওয়ার্কিবিলিটি কিভাবে বাড়ে? আচ্ছা দেখো, এগ্রিগেট সিমেন্ট রেশিও যদি আমার বাড়ে তাহলে কি ওয়ার্কিবিলিটি বাড়বে না কমবে? আচ্ছা এগ্রিগেট আর সিমেন্ট, ওয়ার্কিবিলিটি মানে কি বললাম, ওয়ার্কিবিলিটি মানে যে আমি যে কংক্রিটিংটা করলাম, কংক্রিটিংটা কত ইজিলি আমি প্লেসিং করতে পারি, এই ঘটনাকে বলা হয় তোমার ওয়ার্কিবিলিটি। যদি এগ্রিগেট পাথরের পরিমাণ যদি বাড়িয়ে দিই, ঠিক আছে, আর সিমেন্ট যদি কমিয়ে দিই, তাহলে কি খুব ইজিলি ওকে প্লেস করতে পারবো? অসুবিধা হবে তো, পাথরের মধ্যে ফ্রিকশন হবে, খুব ইজিলি প্লেস করতে পারবো না, তাহলে এ আমার অ্যান্সার হবে না। বি বলেছে টাইম অফ ট্রানজিট, আমি এগ্রিগেটটা খুব ভালো করে বানালাম, প্রপারলি জল টল দিয়ে এগ্রিগেট বানালাম, কিন্তু এগ্রিগেট তৈরি করার পর আমার কি হলো, এগ্রিগেট তৈরি করার পর তোমার ওই
অনেকক্ষণ টাইম চলে গেল, অনেকক্ষণ টাইম চলে গেলে যেই জলটা, যেই ডিজাইন ওয়াটার দিয়েছিলাম, সে ডিজাইন ওয়াটারটা বাষ্পীভূত হয়ে উপরে উঠে গেল, ফলে ওয়াটারের পরিমাণ কমে গেল আমার মিক্সে। তাহলে আমি অতটা ইজিলি কিন্তু আর প্লেস করতে পারবো না, ঠিক আছে? ফলে বি অ্যান্সার হচ্ছে না। গ্রেডিং অফ দ্য এগ্রিগেট, দেখো গ্রেডিং অফ দ্য এগ্রিগেট মানে হচ্ছে ধরো চারটে দানার পাথর বলেছে, ধরো 20 mm, 10 mm, 5 mm, 4 mm। আমি এটা মনের থেকে বলছি, এই প্রত্যেকটা গ্রেডিং এর পাথর, এই কটা গ্রেডিং এর পাথর যদি আমি ভালো করে মিশাই, তাহলে সেটাকে বলা হয় প্রপার গ্রেডিং, ঠিক আছে? 1 মিনিট হোল্ড করুন, আমার এটা কালো হয়ে গেল। তো প্রপার গ্রেডিং কাকে বলে? যদি আমার বিভিন্ন গ্রেডের পাথর, ধরো ডিজাইনে বলেছে 4টে গ্রেড। কি কি 4টে গ্রেড বলেছে? একটা বলেছে 20 mm, 20 mm, একটা 25 mm, 25 mm, একটা ধরো বলেছে 10 mm, আর একটা বলেছে 15 mm। এই 4টে গ্রেডের পাথর আমাকে দিয়ে আমাকে কংক্রিটিংটা করতে বলেছে, ঠিক আছে? এবার আমি এই 4টে গ্রেডের পাথর যদি খুব ভালো করে মিশাই, তাহলে আমার দেখা যাবে যে ভয়েড যেটা সবচেয়ে মিনিমাইজ হয়ে যাচ্ছে, আমার ভয়েড মিনিমাম হচ্ছে। আচ্ছা, ভয়েড মিনিমাম হচ্ছে মানে কি? ভয়েড মিনিমাম হচ্ছে এটা তো 4টে গ্রেডের পাথর মেশালাম, এবার তার মধ্যে তো জল দিতে হবে। যদি জল দিলাম এবং ভয়েড যদি মিনিমাম হয়, তাহলে সেই জলটা তো ফ্রি থাকবে, ঠিক আছে? জল তো ফ্রি থাকবে, ভয়েড তো নেই, তাহলে জলটা ফ্রি থাকবে, তাহলে আমার ভালো করে প্লেসিং করতে সুবিধা হবে আমার কংক্রিটিংটাকে। তাহলে গ্রেডিং অফ এগ্রিগেট আমার যত ভালো হবে, আমার ভয়েড তত মিনিমাম হবে, ভয়েড যত মিনিমাম হবে, আমার ওয়ার্কিবিলিটি অফ কংক্রিট তত বাড়বে। এবার অনেকে মনে প্রশ্ন আসতে পারে, স্যার ভয়েডের সঙ্গে সম্পর্কটা খুব ভালো করে বুঝলাম না। দেখো ভয়েড মানে কি? দুটো পাথরের মধ্যে গ্যাপ হচ্ছে ভয়েড। আমি যদি যত বেশি দুটো পাথরের মধ্যে গ্যাপ বেশি হবে, আমি জল যখন দেব, ওই দুটো পাথরের গ্যাপের মধ্যেই তো আমার জল থেকে যাবে। আমার ফ্রি ওয়াটার কিন্তু কম থাকবে আমার কংক্রিটিং এর মধ্যে। আমার ফ্রি ওয়াটার যত কম থাকবে, আমি তত ভালো করে কিন্তু প্লেসিং করতে পারবো না। তার মানে আমার গ্রেডিং অফ এগ্রিগেট যদি ভালো হয়, তাহলে আমার কংক্রিটিংটা ওয়ার্কেবল হবে। তারপরে বলেছে ওয়ার্কিবিলিটি অফ কংক্রিট ইজ ইনভার্সলি প্রপোর্শনেট টু। ইনভার্সলি প্রপোর্শনেট মানে হচ্ছে ওয়ার্কিবিলিটি অফ কংক্রিট কিভাবে কমে। দেখো অপশন এতেই লেখা আছে টাইম অফ ট্রানজিট। যত আমার টাইম যাবে, যত আমি ধরো একটা কংক্রিটিং করলাম দুপুর 12টার সময়, আমি ওটাকে প্লেসিং করছি দুপুর 2টোর সময়। টাইম অফ বা টাইম অফ ট্রানজিট মানে হচ্ছে ট্রান্সপোর্টেশনকেও ট্রানজিট বলে আর কি। ধরো দুপুর 12টার সময় আমি কংক্রিটিং করলাম, এবার যেখানে কংক্রিটটা মেশালাম সেখান থেকে আমার ছাদে আনতে আনতে 2 ঘন্টা, যেখানে ঢালাইটা করছি আর কি, ছাদে আনতে আনতে 2 ঘন্টা সময় নষ্ট হয়ে গেল। তাহলে টাইম অফ ট্রানজিট একটা নষ্ট হয়ে গেল। যত টাইম অফ ট্রানজিট নষ্ট হলো, আমার কংক্রিটটা তো তখন জমে গেছে, জল তো বাষ্পীভূত হয়ে উড়ে গেছে। তাহলে কি সেটা আমার ওয়ার্কেবল হবে না ওয়ার্কেবল হবে না? নিজেরাই বলো। ওয়ার্কেবল হবে না স্যার। ওয়ার্কেবল হবে না, ওয়ার্কেবল হবে না। তাহলে আমার টাইম অফ ট্রানজিট যত বাড়বে, আমার ওয়ার্কেবিলিটি তত কমবে। তাহলে 6-এর অ্যান্সার কি হবে? টাইম অফ টাইম অফ ট্রানজিট, টাইম অফ ট্রানজিট। আচ্ছা এবার আসো এরটা, 5-এর সি, 6-এর এ। এবার আসো 7 নম্বর কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেনে বলেছে অ্যাপ্রক্সিমেট ভ্যালুজ অফ শ্রিঙ্কেজ স্ট্রেইন। এটা এগুলো দেখো, এগুলো সব আইএস কোড, আমি একদম আইএস কোড লিখে রেখে দিয়েছি। দেখো অ্যাজ পার ক্লজ 6.2.4.1 মেনশন আইএস 456/2000। এগুলো মুখস্থ ছাড়া কোনো উপায় নেই, বুঝছো তো? এগুলো কোডের ভ্যালু তো। তো শ্রিঙ্কেজ স্ট্রেইন কত? শ্রিঙ্কেজ স্ট্রেইন 0.0003। এটা হচ্ছে আমাকে তোমাকে মনে রাখতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তাহলে 7-এর অ্যান্সার হচ্ছে বি। এবার আসি হচ্ছে 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেনে এয়ার এন্ট্রেনমেন্ট ইজ ইন কংক্রিট ইনক্রিজ। আচ্ছা এয়ার এন্ট্রেনমেন্ট মানে কি? এবার আমাকে জিনিসটা বোঝাই। এয়ার এন্ট্রেনমেন্ট মানে ধরো এই একটা পাথর আছে, এই একটা পাথর আছে, এই পাথর, এই ধরো এতগুলো পাথর আছে। এবার আমি যখন জল দেব, তো জলের ধর্ম কি? জল এই পাথরের মধ্যে যে ভয়েড রয়েছে, এই ভয়েডের মধ্যে জায়গা করে নেবে। জল এই ভয়েডের মধ্যে জায়গা করে নেবে। ঠিক আছে, জল এই ভয়েডের মধ্যে জায়গা করলো। এবার যদি আমার হয় ভালো, যদি গ্রেডিংটা ভালো হয়, তাহলে কি হবে? তাহলে এই ভয়েড গুলো কম হবে।
এই পাথরের চারটে পাথরের দানাই দেখাচ্ছি, চারটে পাথরের ভয়েড গুলো কম হবে, চারটে পাথরের ভয়েড গুলো কম হলে জল দিলাম মাঝে মাঝে দুলো, বাদ বাকি জল এরকম ফ্রি ওয়াটার রয়েছে। আমার ফ্রি ওয়াটার যত বেশি থাকবে, আমি একটু আগেই বললাম, তত আমার কংক্রিটিংটা ওয়ার্কেবিলিটি তত বাড়বে কংক্রিটিং এর, কারণ ফ্রি ওয়াটার যদি থাকে সেটাকে তো প্লেস করতে পারবো। এই কোশ্চেনে বলে হচ্ছে এয়ার এন্ট্রেনমেন্ট। এয়ার এন্ট্রেনমেন্ট মানে কি, এই যে পাথরের মধ্যে যে ভয়েড গুলো রয়েছে, এই ধরো আরেকবার ছবিটা আঁকি, এই পাথরের মধ্যে যে ভয়েড গুলো রয়েছে, এই ধরো পাথরের মধ্যে ভয়েড রয়েছে, ভয়েড দেখতেই পাচ্ছ বড় বড় ভয়েড রয়েছে, এই ভয়েডের মধ্যে এয়ার ঢুকে গেল, আমি গ্রিন কালি দিয়ে শো করছি, এই এর মধ্যে এয়ার ঢুকে গেল, এয়ার ঢুকে গেল, এয়ার ঢুকে গেল, এয়ার এন্ট্রেনমেন্ট হলো। তারপরে আমার জল দিলাম, আমাকে তো কংক্রিটিং করতে হবে, কংক্রিটিং করলে তো জল দিতেই হবে। আচ্ছা তাহলে কি দেখছো, এই যে জল দিলাম এয়ার এন্ট্রেনমেন্ট পরে, আমার ওয়াটারটা কি ফ্রি ওয়াটার হিসেবে থাকছে না এর ভয়েডের মধ্যে চলে আসছে? ভয়েডের মধ্যে আসছে ফ্রি ওয়াটার হিসেবে থাকছে স্যার। ভয়েডের মধ্যে কোথায় আসছে? ভয়েডের মধ্যে তো এয়ার চলে আসছে। ফ্রি ওয়াটার হিসেবে থাকছে। ভয়েডের মধ্যে তো এই সবুজ কালি দিয়ে এয়ার দেখালাম, আমার ভয়েডের মধ্যে তো এয়ার চলে আসছে, এয়ার আমার ভয়েডের মধ্যে চলে আসছে। তাহলে আমি যখন কংক্রিটিং করার জন্য জল দিলাম, জল তো ফ্রি আকারে রয়েছে, জল তো আর এই ভয়েডের মধ্যে এলো না, ঠিক আছে? জল যখন ভয়েডের মধ্যে এলো না, তাহলে আমার ফ্রি ওয়াটারের পরিমাণ বাড়লো, আমার ফ্রি ওয়াটারের পরিমাণ যত বাড়বে আমার ওয়ার্কেবিলিটি তত বাড়বে। আমি অলরেডি আগে দেখেছি এই জিনিসটা, কোশ্চেন নাম্বার 6 আমি অলরেডি, এটা কোশ্চেন নাম্বার 6 না, এটা আমি কোথায় পড়লাম, গ্রেডিং অফ এগ্রিগেট কোশ্চেন নাম্বার 5-এ পড়লাম, এটা সেম কনসেপ্ট। বোঝা গেছে প্রত্যেকের এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। না শোনো, গুপ্তার কোনো কোশ্চেন ছাড়িয়ে যাবে না, কারণ অনেকেই বলে দেখো আমরা শুধুমাত্র গুপ্তা না, এরকম আমরা প্ল্যানিং করে গুপ্তার সঙ্গে এসএসসি পিএসসি সব করব, কিন্তু তোমাদের প্রত্যেককে বারবার করে বলা কোনো কোশ্চেন না বুঝে এগিয়ে যাবে না, আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করব, কারণ যাতে আমি সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করতে পারি, কিন্তু তোমরা এগিয়ে যাবে না, ঠিক আছে? তাহলে এয়ার এন্ট্রেনমেন্ট হ্যালো দাদা। হ্যাঁ বলো। দাদা বলছি, তুমি বললে এয়ার এন্টেনমেন্ট কংক্রিটটা, তার মানে ওই কংক্রিটের মধ্যে এয়ারটা রয়েছে। এই কংক্রিটে যে ভয়েড রয়েছে, এই ভয়েডের মধ্যে এয়ারটা রয়েছে। তাহলে দাদা এই এয়ারটা যদি থাকে তাহলে ওয়ার্কেবিলিটি বাড়লো, কিন্তু হ্যাঁ, দাদা এয়ারটা থাকলে তো দাদা কংক্রিটের স্ট্রেংথ বা কিছু তো কমবে। ওগুলো তো কমবেই, 100% কমবে, ওগুলোতে আমি যাচ্ছি না, আমি ওয়ার্কেবিলিটিতে আসছি, ঠিক আছে? ওয়ার্কেবিলিটি বাড়বে না ওয়ার্কেবিলিটি কমবে সেটা বলো, আমি স্ট্রেংথ ফ্রেন্থে এখন যাচ্ছি না, ওয়ার্কেবিলিটি বাড়বে অবশ্যই। ওয়ার্কেবিলিটি বাড়ছে, ঠিক আছে? এবার আসো 9 নাম্বার কোশ্চেনে। 9 নাম্বার কোশ্চেনে বলেছে মডুলাস অফ রাপচার, স্প্লিট স্ট্রেংথ এবং ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ কাকে বলে। আমি তিনটে আগে ছবি দেখাই, এটা হচ্ছে আমার মডুলাস অফ রাপচার, আমি অলরেডি দেখলাম, এটা হচ্ছে মডুলাস অফ রাপচারের ছবি। আবার তোমরা দেখলে এটা একটু আগেই, এটা হচ্ছে আমার মডুলাস অফ রাপচারের ছবি, এটা 1 নম্বর। তো কি করলাম, এই দুটো লোড দিলাম, দুটো লোড দিয়ে আমি কোন লোডের জন্য আমার এই বিমটা ক্র্যাক করছে সেটা মেজারমেন্ট করলাম, এটা হচ্ছে আমার মডুলাস অফ রাপচার। আর আমার স্প্লিট স্ট্রেংথ কি, এটা হচ্ছে আমার স্প্লিট স্ট্রেংথ, এটা হচ্ছে আমার স্প্লিট স্ট্রেংথের ডায়াগ্রাম, ঠিক আছে? স্প্লিট স্ট্রেংথ আমরা কি করি, এরকম একটা সার্কুলার একটা কংক্রিটিং হয়, অনেক সময় সার্কুলার অনেক সময় স্কোয়ার, সার্কুলার অনেক সময় বানানো যায় না, সার্কুলার তোমার আমাদের ল্যাবরেটরিতে সার্কুলার আকারের যে থাকে চোঙ থাকে, অনেক সময় অ্যাভেলেবেল থাকে না, তখন আমরা স্কোয়ার টাইপেরই নিই আর কি। তো এরকম জেনারেলি সার্কুলার হয়, এরকম সার্কুলার এইরকম একটা মেশিনের মধ্যে রাখা হয়, এর লেন্থ, এরও কিন্তু লেন্থ আলাদা হয়, ঠিক আছে? 700 হয় না, লেন্থটা হচ্ছে তোমার এই ডায়ামিটার, তোমার কংক্রিটের কিউব স্ট্রেসটা কত করেছি, 150 তো এখানেও কিন্তু লেন্থ আর ডায়ামিটারের মধ্যে ভ্যারিয়েশন রয়েছে, আমরা ছবি দেখেই বুঝতে পারছি। এখানে একটা প্ল্যাটফর্ম থাকে, এই প্ল্যাটফর্মের উপরে আমরা এইভাবে লোড দিচ্ছি, প্ল্যাটফর্মের উপর লোড দিচ্ছি, এই ছবিতেই যেটা দেখতে পাচ্ছি, প্ল্যাটফর্মের উপর লোড দিচ্ছি। এবার কোন লোডের জন্য আমাদের এখানে সার্কুলার দিয়ে বুঝিয়েছি, এই সার্কুলারটা আমাদের ক্র্যাক করবে, সেটা মাপার পদ্ধতিকে বলা হয় স্প্লিট স্ট্রেংথ। আর ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ কি, ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ হচ্ছে একটু আলাদা রকমের হয়, এটা ডাইরেক্ট টেনসাইল, এই দেখো এটা হচ্ছে ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথের। এইখানে একটা তোমার সার্কুলার একটা কংক্রিট রাখলাম, সেই সার্কুলার কংক্রিটকে এই ওপর দিয়ে আর নিচে দিয়ে আমি টেনসাইল স্ট্রেংথ আমি দিলাম, ওপর দিয়ে এরকম টানলাম আর নিচে দিয়ে এরকম ভাবে টেনসাইল স্ট্রেংথ দিলাম। এবার কোন লোডের জন্য এর মধ্যে ক্র্যাক দেখা দেবে, দেখো এখানে ক্র্যাক দেখা দিয়েওছে অলরেডি, পার্টিকুলার একটা লোডের জন্য তো এখানে একটা ক্র্যাক দেখা দিয়েছে, এই পদ্ধতিকে বলা হয় ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ। এই তিনটে আমার ডায়াগ্রাম আমি জানলাম।
তাহলে জানা গেল এটা হচ্ছে আমার ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ, এটা জেনে গেছি। আর কি কি জানলাম, এটাকে বলা হয় ফ্লেক্সচার বা মডুলাস অফ রাপচার, যাই বলো না কেন। আর এটাকে বলা হয় তোমার স্প্লিট, ঠিক আছে, স্প্লিটটা হচ্ছে সার্কুলার। এবার এদের মধ্যে রিলেশন আসবো। এ দেখো আমি অলরেডি এখানে তোমাদের লিখে রেখেছি, অলরেডি 3টে লিখে রেখেছি। ডায়াগ্রামটা ক্লিয়ার, ডায়াগ্রাম না দেখে এগুলোতে আসবে না, কারণ বুঝতে অসুবিধা হয় আর কি। তো একটা কি ফ্লেক্সচার বা টেনসাইল, একটা স্প্লিট, আর একটা হচ্ছে ডাইরেক্ট টেনসাইল। তো ডাইরেক্ট টেনসাইল কি করি দেখো, লিখে রেখেছি এখানে 1 নম্বর পয়েন্ট দিয়ে, দ্য টেনসাইল স্ট্রেংথ অফ কংক্রিট ইন ফ্লেক্সচার ইজ কল্ড ফ্লেক্সিয়াল স্ট্রেংথ অফ কংক্রিট। এটা বোঝা গেল, জাস্ট ডেফিনেশনটাই। 2 নম্বরে কি লিখেছি, ফ্লেক্সচারাল স্ট্রেংথ ইজ ওয়ান measured of the tensile strength of concrete, তাই তো, flexural strength is one measured of the tensile strength of concrete। একটা, আচ্ছা একটা জিনিস তোমাদের বলার, একটা জিনিস আমি বলতে মিস করে গেলাম, ঠিক আছে। কংক্রিটের তো তোমরা এবার আমাকে বলতে পারো স্যার কংক্রিটের তো টেনশনও নেয় কম্প্রেশনও নেয়। আগের দিন আপনি কংক্রিটের কম্প্রেশন নেওয়ার অনেকগুলো টেস্ট দেখালেন, কম্প্রেশন যেগুলো নিচ্ছে, যেমন বেন্ডিং কম্প্রেশন, ডাইরেক্ট কম্প্রেশন, ঠিক আছে। আজকে যে এই 3টে টেস্ট দেখালেন, এগুলো কিন্তু একটাও কিন্তু কম্প্রেশন মাপার নয়, এগুলো সবই হচ্ছে টেনশন মাপার। এ দেখো, টেনসাইল স্ট্রেংথ অফ কংক্রিট, কংক্রিটের তো আমি পড়িয়েছিলাম আগের দিন তোমাদের, যখন পড়াচ্ছিলাম, শেয়ার পড়াচ্ছিলাম, যে একটা নির্দিষ্ট টেনসাইল নেওয়ার ক্ষমতা কিন্তু কংক্রিটের থাকে। এই প্রত্যেকটা কংক্রিটের কতটা টেনশনও নিতে পারবে, তা আমরা এই 3টে টেস্টের সাহায্যে মাপি। এ দেখো 2 নম্বর পয়েন্টে আমি তাই লিখে দিয়েছি, ফ্লেক্সচারাল স্ট্রেংথ ইজ ওয়ান, ফ্লেক্সচারাল স্ট্রেংথ ইজ ওয়ান মেজার্ড অফ দ্য টেনসাইল স্ট্রেংথ অফ কংক্রিট। কতটা টেনসাইল স্ট্রেংথ রয়েছে কংক্রিটের মধ্যে সেটাকে মাপা হয়। তারপরে কি লিখেছি, ফ্লেক্সচারাল স্ট্রেংথ ডিটারমাইন দ্য লোডিং অ্যাট হুইচ ক্র্যাক, এটা মানে হচ্ছে 3 নম্বর পয়েন্টে লিখেছি যে কোন লোডের জন্য তোমার ক্র্যাকিং দেখা যাচ্ছে, সেটা আমরা মাপি হচ্ছে ফ্লেক্সিয়াল স্ট্রেংথের সাহায্যে। তেমনি একই ব্যাপার, স্প্লিট টেনসাইল স্ট্রেংথ, এরও কিছু ডেফিনেশন লিখে দিয়েছি, আর ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ এরও কিছু ডেফিনেশন লিখে দিয়েছি। অ্যাকচুয়ালি ডায়াগ্রাম যদি ভালো করে বোঝা যায় এই ডেফিনেশন গুলোর দরকার হয় না, কারণ এই ডেফিনেশন তো মনে রেখে পরীক্ষা হলে যাওয়া যায় না, আমরা ডায়াগ্রাম মনে রাখবো এবং তার কিছু ইকুয়েশন মনে রাখবো। এবার দেখো, এবার ইকুয়েশন গুলোতে আসছি। কি লিখেছি দেখো, এখান থেকে আমাকে মেনলি মনে রাখতে হবে, ইন দ্য অ্যাবসেন্স অফ টেস্ট রেজাল্ট, ধরো আমার কাছে টেস্ট রেজাল্ট নেই, দ্য কোর্ট রেকমেন্ড টু ইউজ এস্টিমেট অফ ফ্লেক্সচারাল, মানে ধরো আমার কাছে যে আমি কিউব টেস্ট যে করি, এফসি কে যে মাপি, এফসি কে কিভাবে মাপি বলো তো, এফসি কে কি করে মাপি এটা আগে বলো, একটা কংক্রিটের এফসি কে আমি কি করে মেজারমেন্ট করব? স্যার কিউব একটা আকারে 150/1 কিউব নিয়ে একটা কিউব 28 নিয়ে দিন তাকে 28 দিন 28 জলে দিন ভেজাতে হবে, জলে 28 দিন জলে রেখে দেবো, হ্যাঁ। তাকে 28 তার দিন জলে রেখে দেবো, এটা আমরা সবাই করেছি আর কি ল্যাবরেটরিতে। তার মধ্যে M20 নিউটন আজকে হ্যাঁ, তার মধ্যে 95%। কম্প্রেসিভ স্ট্রেংথ মেজারমেন্ট করব, এটা হয়তো আমার 20 5% নিউটন বেশি পার না। মিলিমিটার স্কয়ার এলো, 20 নিউটন পার মিলিমিটার স্কয়ার এলো, ঠিক আছে। এভাবে তো আমরা মাপি আর কি এফসিকে এর ভ্যালু। কিন্তু দেখা গেল আমাদের ল্যাবরেটরিতে এই এফসিআর, যেটাকে আমি বলেছি যে মডুলাস অফ রাপচার, মডুলাস অফ রাপচার মাপার যন্ত্র নেই, সাধারণত থাকে না আমাদের। কলেজে টলেজে কি আর ছিল, এফসিআর মাপার কোনো যন্ত্র ছিল না, ঠিক আছে। সে সময় কি করে মাপবো, না স্যার, এই 20 নিউটনটা তো আমি জানি, এই এফসিকে কে 20 নিউটন লিখবো, তার আমি রুট করব, তার রুট করে 0.7 দিয়ে গুণ করব, আমি এফসিআর পেয়ে গেলাম। খুব ইজি ব্যাপার এফসিআর পাওয়াটা, আমি এফসিআর পেয়ে গেলাম, এই ফ্লেক্সিয়াল টেনসাইল স্ট্রেংথ আমি পেয়ে গেলাম। সেটাই এখানে লেখা আছে, ইন দ্য অ্যাবসেন্স অফ টেস্ট রেজাল্ট, এখানে অ্যাবসেন্স অফ টেস্ট রেজাল্ট, ইন দ্য অ্যাবসেন্স অফ টেস্ট রেজাল্ট দ্য কোর্ট recommends to use estimate the flexural tensile strength, flexural tensile strength from the compressive test result। তার মানে এই কম্প্রেসিভ টেস্টের যে রেজাল্ট, সেই কম্প্রেসিভ টেস্টের রেজাল্টকে কাজে লাগিয়ে আমি ফ্লেক্সিয়াল স্ট্রেংথ মাপতে পারি। এটা মেপে নিলাম, এবার আমাকে বললো স্যার আপনি ফ্লেক্সিয়াল স্ট্রেংথ মেপে নিয়েছেন, এবার আপনি কি করবেন? দেখো, আর আমাকে কি জানতে হবে, একটা আমাকে জানতে হবে স্প্লিট স্ট্রেংথ আর ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ। এই জন্য আমাকে দুটো ইকুয়েশন জানতে হবে। দুটো ইকুয়েশন কি, আমি অলরেডি কম্প্রেসিভ স্ট্রেংথ এফসি কে মেপেছি, এফসি কে আমি মাপলাম ল্যাবরেটরিতে। এবার এফসি কে মেপে আমি ফ্লেক্সিয়াল স্ট্রেংথ কি করে মাপলাম, এফসিআর বা ফ্লেক্সিয়াল স্ট্রেংথ ইকুয়ালস টু
0.7 রুট ওভার এফসি কে। এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম, এই দিয়ে আমি ফ্লেক্সিয়াল স্ট্রেংথ মাপলাম। এবার আমাকে বলো স্প্লিট টেনসাইল স্ট্রেংথ মাপতে, একদম কিচ্ছু না, ইকুয়েশন গুলো মনে রাখবে। স্প্লিট টেনসাইল স্ট্রেংথকে আমি এফসিটি দিয়ে ডিনোট করছি, বা এই যদি এই এফসিআর এফসিটি এগুলো নাও মনে রাখতে চাও, এই এফসিটি এগুলো মনে রাখতে হবে না, মনে রাখো স্প্লিট টেনসাইল স্ট্রেংথ। কারণ এক একটা বইয়ে কোনো বইয়ে এফসিটি বলেছে, আবার কোনো বইয়ে অন্যরকমও একে নোমেনক্লেচার করেছে, ফলে তুমি ডাইরেক্ট স্প্লিট টেনসাইল স্ট্রেংথ এই টার্মটাই মনে রাখবে। স্প্লিট টেনসাইল স্ট্রেংথের মান কত আমি এখানে নোটে লিখে দিয়েছি এফ সিটি, তো তোমাদের এখানে এফ সিটি দিয়েই আমি পড়াচ্ছি আর কি। এফ সিটির ভ্যালু কত? এফ সিটির ভ্যালু হচ্ছে 0.66 ইন্টু এফসিআর। এফসিআর এফসিআর তো পেয়ে গেছি, এফসিআর তো পেয়েছি। এফসিআর কি করে পেলাম? এফসিকে থেকে আমি এফসিআর পেলাম, এফসিকে থেকে এফসিআর পেলাম। এই এফসিআর কে 0.66 দিয়ে গুণ করলে এফসিটি বা স্প্লিট টেনসাইল স্ট্রেংথ আমি খুঁজে বের করতে পারি। আর যদি ল্যাবরেটরিতে যদি আমার ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবেল থাকে তাহলে কি করে বের করব এফসিটি? তাহলে এফসিটি এই সার্কুলার এইভাবে বের করব। কি বলো স্যার এফসিটি না এফসিএস? দেখো এটা হচ্ছে গুপ্তার বইয়ে লিখেছে এফসিএস, ঠিক আছে, কিন্তু যেটা আরসিসির বই, এই জন্যই আমি কথাটা বললাম তোমাদের, ঠিক আছে। গুপ্তার বই এখানে এফসিএস লিখেছে, কিন্তু আরসিসির বইয়ে এটাকে এফসিটি লিখেছে। এই জন্যই তোমাদের বলছি যে নামের সাহায্যে মনে রাখো এটাকে। আমি তো বললাম যে এটাকে স্প্লিট সাহায্যে মনে রাখো। এটা হচ্ছে স্প্লিট টেনসাইল স্ট্রেংথ, তো এসপিএলআইটি স্প্লিট টেনসাইল স্ট্রেংথের টিটি স্প্লিটিং এর ভ্যালুটা কত হচ্ছে আমার, যেটা এফসিআর এর ভ্যালু এলো তার 0.66 অফ এফসিআর। এইভাবে মনে রাখো, কারণ গুপ্তায় একরকম নাম দিয়ে নোমেনক্লেচার করেছে, গুপ্তায় এটাকে এফসিএস বলেছে, কিন্তু আরসিসির বইয়ে লেখা আছে এফসিটি। ফলে তুমি কি করবে, কোনো একটা জায়গাতে তো আসতে হবে। এবার ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ যদি ইনস্ট্রুমেন্ট থাকে তাহলে এইভাবে মাপলাম ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ। যদি আমার ল্যাবরেটরিতে যদি ইনস্ট্রুমেন্ট না থাকে তাহলে আমার ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথের ভ্যালু কত? আমার যে এফসিআর এর ভ্যালু তো আমি জানি, এফসিআর এর ভ্যালু তো আমি বের করেছি এফসিকে থেকে। এফসিআর এর ভ্যালুর 0.5 থেকে 0.625, জেনারেলি 0.5, জেনারেলি 0.5 অফ এফসিআর, এটা হচ্ছে তোমার ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথের ভ্যালু, জেনারেলি 0.5, কিন্তু আইএস কোডে বলেছে রেঞ্জ হচ্ছে 0.5 থেকে 0.625। এই রেঞ্জকে তোমার, এটা কিন্তু বিয়োগ চিহ্ন না, এটা 0.5, এটা বিটুইন 0.5 থেকে 0.625 এর মধ্যে রেঞ্জকে এফসিআর দিয়ে গুণ করলে আমি তোমার ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথের ভ্যালু পাই। কিন্তু আমরা জেনারেলি 0.5 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে পেয়ে থাকি। বোঝা গেছে কটা কথা? এগুলো লিখে দিয়েছি, বুঝে যাও, মনে না থাকলেও লেখা আছে, আজকে বাড়িতে ভালো করে পড়ে নেবে। তো এবার দেখো, এবার আমি তোমাদের জায়গাটা দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে আমাদের আমি এফসি কে বের করলাম, এফসি কে আমি বের করে নিয়েছি, এফসি কে আমি ল্যাবরেটরিতে বের করলাম। এই এফসি কে এর ভ্যালুকে রুট ওভার করে 0.7 দিয়ে গুণ করলাম, কি পেলাম? ফ্লেক্সিয়াল টেনসাইল স্ট্রেংথ পেলাম। এই ফ্লেক্সিয়াল টেনসাইল স্ট্রেংথ মানে কি? এফসিআর। এই ফ্লেক্সিয়াল টেনসাইল স্ট্রেংথকে আমি 0.66 দিয়ে গুণ করলাম, 0.66 দিয়ে গুণ করে আমি কি পেলাম? আমি স্প্লিট টেনসাইল স্ট্রেংথ পেলাম, ঠিক আছে। আর এবার আমাকে কি খুঁজতে হবে? ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ খুঁজতে হবে। ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ কি কিভাবে খুঁজবো? এই এফসিআর এর যে ভ্যালু তাকে 0.5 দিয়ে গুণ করলাম, এফসিআর এর যে ভ্যালু এলো এই এফসিআর এর ভ্যালুকে গুণ করলাম 0.5 দিয়ে। এই এফসিআর এর ভ্যালুকে 0.5 দিয়ে গুণ করে আমি ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ বের করলাম। কিন্তু বিভিন্ন বইয়ে আইএস কোড আমি বিভিন্ন বইয়ে 0.5ই লেখা আছে, কিন্তু যদি কোডে যাও কোডে লেখা আছে 0.5 থেকে 0.625, এর মধ্যে যে কোনো ভ্যালু দিয়ে এফসিআর কে গুণ করলে ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ পাওয়া যায়। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এবার ক্লিয়ার হয়েছে তো? এবার আমাকে বলো তাহলে এর মধ্যে তিনটের মধ্যে সবচেয়ে বেশি কোনটা? ধরো আমার এফসিআর, আমার যেটা এফসিআর এর ভ্যালু এলো আমার 100। এফসিআর এর আমি এফসিআর এর ভ্যালু কি করে পাবো? এফসিআর এর ভ্যালু পাবো 0.7 রুট ওভার এফসি কে করে আমি এফসিআর এর ভ্যালু পেলাম। এফসিআর এর ভ্যালু আমি 100 পেলাম।
100 100 লিখছি কারণ 100 দিয়ে লিখলে উদাহরণগুলো লিখতে সুবিধা হয় আর কি। তাহলে আমি এফসিটির ভ্যালু কত পাবো, যেটা তোমাকে যেটাকে বললাম স্প্লিট স্ট্রেংথ, স্প্লিট স্ট্রেংথকে আমি স্প্লিটিং স্ট্রেংথের আমি ভ্যালু কত পাবো, স্প্লিটিং স্ট্রেংথের ভ্যালু 0.66 ইন্টু 100। আর আমি ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথের কত ভ্যালু পাবো, ডাইরেক্টের আমি ভ্যালু পাবো 0.55 ইন্টু 100। বলো তাহলে ভ্যালুগুলো কত হবে, 0.66 ইন্টু 100 আর 0.55 ইন্টু 100 কত হবে, 66 66 আর 55। তাহলে এটা এলো আমার হচ্ছে 66, এটা এলো আমার 55। তাহলে কোন ভ্যালুটা সবচেয়ে বেশি হচ্ছে, FCR ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ। আর সবচেয়ে এফসিআর, তারপরে স্প্লিটিং, তারপর ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়েছে তো, এই তিনটে আমাদের সব এইভাবে লিখতে পারি। এবার আসো কোশ্চেনটাতে, 9 নম্বর কোশ্চেনে বলেছে দ্য রিলেশন বিটুইন মডিউলাস অফ রাপচার, স্প্লিটিং স্ট্রেংথ এন্ড ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ। অপশন বি দেখো সবচেয়ে বেশি লিখেছে এফসিআর কে, মডুলাস অফ রাপচার কে লিখেছে সবচেয়ে বেশি, তারপর লিখেছে স্প্লিটিং কে, তারপর লিখেছে ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ কে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমার কত হবে, কোশ্চেন নম্বর 9 এর অ্যান্সার হবে বি। আচ্ছা তোমাদের প্রত্যেককে বলা, এমন হতেই পারে ব্যাচে পড়াচ্ছি, গুপ্তার কোশ্চেন গুলো করাচ্ছি, তো আমি অ্যান্সার শিটও তোমাদের দিয়ে দিয়েছি, কেউ ধরো বুঝতে পারলে না ক্লাসে, যে বুঝতে পারলে না আমাদের যে ক্লোজ গ্রুপটা রয়েছে রেগুলার ব্যাচের, সেই ক্লোজ গ্রুপে তুমি কোশ্চেনটা করবে যে স্যার এই জায়গাটা আমি বুঝতে পারলাম না, আমি ভয়েসের মাধ্যমে তোমাকে ডিটেলটা আরেকবার বুঝিয়ে দেবো। লজ্জার কোনো কারণ নেই, এমন না যে আজকে এখানে বুঝতে পারলে না মানে তোমার কোশ্চেন স্কিপ হয়ে গেল। ঠিক আছে, কিন্তু তোমাদের প্রত্যেকের রিকোয়েস্ট, কোশ্চেন একটাও ছিল না কিন্তু এই গুপ্তার আর এসএসসির প্রিভিয়াস ইয়ারের, এরপরে এসএসসির প্রিভিয়াস ইয়ার শুরু করব। আচ্ছা তারপরে কোশ্চেনটা বলেছে 10 নম্বর কোশ্চেন, দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ দ্য রেশিও বিটুইন দ্য ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ অ্যান্ড ফ্লেক্সিয়াল স্ট্রেংথ। আমি একদম লিখে রেখেছি দেখো, ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ, ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ আর ফ্লেক্সিয়াল স্ট্রেংথের আমাকে রেশিও বের করতে বলেছে। আমি কি করলাম, আমি ফ্লেক্সিয়াল স্ট্রেংথকে আমি কি দিয়ে ডিনোট করেছি, আমি এভাবে লিখতে পারি ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথে, দেখো ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ মানে কি, আমাকে কি চেয়েছে, আমাকে চেয়েছে ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ আর ফ্লেক্সিয়াল স্ট্রেংথের রেশিও। তা বলো এটা কি হবে, ফ্লেক্সিয়াল স্ট্রেংথে আমি কিভাবে লিখতে পারি বলো। ওই তো স্যার 0.5 ইয়ে আছে এফসি কে, তো এফসি কে ওখানে 0.5 ইন্টু 0.7 মানে 35, আর নিচে 7, 0.5, দুটো আচ্ছা কেটে গেলে 5। আচ্ছা ফ্লেক্সিয়াল স্ট্রেংথ মানে কি, ফ্লেক্সিয়াল স্ট্রেংথ হচ্ছে এফসিআর। ঠিক আছে, ফ্লেক্সিয়াল স্ট্রেংথ এফসিআর, কারোর আপত্তি আছে ফ্লেক্সিয়াল স্ট্রেংথকে এফসিআর লিখলাম, কারোর আপত্তি আশা করি নেই। আচ্ছা ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথকে আমি লিখলাম 0.5 ইন্টু এফসিআর, কারোর আপত্তি আছে? এখানে আমি দেখিয়েছি, এখানে আমি 0.55 কেন নিয়েছি, এখানে আমি ভুল নিয়েছি বুঝতে পারলে, এখানে আমি ভুল নিয়েছি, এখানে 0.55 হবে না, এটা 0.50 জেনারেলি নাও। হ্যাঁ এটা জেনারেলি 0.50 নাও আর কি, এটা জেনারেলি 0.50 নিলে এটা 50 হচ্ছে, এটা আমি ভুল একটু, ঠিক আছে 0.55 নিলেও অসুবিধা নেই, কারণ আমার রেঞ্জ হচ্ছে 0.5 থেকে 0.625, জেনারেলি আমি 0.5 নিই। তো দেখো ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথকে আমি লিখলাম 0.5 ইন্টু এফসিআর, আর ফ্লেক্সিয়াল স্ট্রেংথকে লিখলাম এফসিআর, কারোর আপত্তি নেই। এবার আমি উপর নিচে এফসিআর কেটে দিলাম, আমার কত থাকলো অ্যান্সার, আমার অ্যান্সার থাকলো 0.5। আচ্ছা তাহলে কোশ্চেন নাম্বার 10 এর অ্যান্সার কি হবে বলো, বিয়েরটা 0.5। বিয়েরটা আমি একদম এখানে সুন্দর করে কিন্তু লিখে দিয়েছি, ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথকে দেখো দেখিয়েছি 0.5 ইন্টু ফ্লেক্সিয়াল স্ট্রেংথ, তুমি এখানে এফসিআর লিখে দিতে পারো ফ্লেক্সিয়াল। আমি সব সময় বলবো কি এই এফসিআর, এফসিটি, তারপর হচ্ছে এফসিএস, এগুলো দিয়ে মনে রাখবে না, টোটাল নামটা দিয়ে মনে রাখবে, কারণ সংকেত অনেক সময় অনেক পরীক্ষাতে সংকেত আমি নিজের চোখে দেখেছি এদিক ওদিক করে দেয়, কোশ্চেন প্রিন্টিং মিস্টেক হয়ে যায় ওদের, সেই জন্য নামটা প্রপার মনে রাখার চেষ্টা করো। আর কি বলেছে, ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথকে লিখলাম এরকম, আর ফ্লেক্সিয়াল স্ট্রেংথকে ফ্লেক্সিয়াল স্ট্রেংথ, এদিকে আমি ফ্লেক্সিয়াল স্ট্রেংথ কেটে দিলাম, 0.5 থেকে গেল। তাহলে আমার 10 এর অ্যান্সার হলো আমার বি। এবার হচ্ছে 11 নম্বর কোশ্চেনে বলেছে স্ট্রেংথ অফ দ্য কংক্রিট ইনক্রিজ। আচ্ছা স্ট্রেংথ, একটা কংক্রিটের স্ট্রেংথ, আচ্ছা কংক্রিটের স্ট্রেংথ, এবার মনে প্রশ্ন আসতে পারে স্যার একটা কংক্রিটের মধ্যে কি কি থাকে আগে বলেন, একটা কংক্রিটের মধ্যে থাকে ওয়াটার,
জলের কি কোনো স্ট্রেংথ আছে? উত্তর এলো না স্যার, জলের কোনো স্ট্রেংথ হয় না। এবার আমি প্রশ্ন করলাম আর কি কি থাকে? বালু থাকে, পাথর থাকে, আর তোমার ইয়ে থাকে, বালু, পাথর আর সিমেন্ট থাকে। আচ্ছা, কংক্রিটের মধ্যে বালুর স্ট্রেংথ হয়? বললো হ্যাঁ স্যার, বালুর স্ট্রেংথ হয়। বালু স্ট্রেংথ দেয় না অ্যাকচুয়ালি, বালু এখানে ফাইনার মেটেরিয়ালের কাজ করে। আলাম ঠিক আছে, বালু স্ট্রেংথ হলেও কংক্রিটে ইটসেলফ বালু স্ট্রেংথ প্রদান করে না, কংক্রিটে বালু ফাইনার মেটেরিয়ালের কাজ করে। বোঝা গেছে? কংক্রিটে কি পাথরের কি স্ট্রেংথ হয়? একজন বলো হ্যাঁ স্যার, পাথরের অবশ্যই স্ট্রেংথ হয়। পাথরের স্ট্রেংথ না হলে আমার ওই আপনাদের লিখে দিত না যে পাকুড়ের পাথর ইউজ করতে হবে, পাকুড় ভ্যারাইটি ইউজ করতে হবে, গভর্নমেন্ট প্রজেক্টে লিখে দিত না পাথরের স্ট্রেংথ হয়। বললাম হ্যাঁ, পাথরের স্ট্রেংথ হয়। কিন্তু আমার স্ট্রাকচার যেটা বানাচ্ছি, কংক্রিটিং আমি করছি, কংক্রিটিং করছি, তার মানে কি আমি তো পাথরের স্ট্রেংথের উপর নির্ভরশীল না, তাহলে তো আমি পাথর দিয়ে কিছু একটা স্ট্রাকচার বানিয়ে দিতাম। আমি তো কংক্রিটিং মানে সিমেন্টের স্ট্রেংথের উপর নির্ভরশীল। এই জন্যই তো আমাদের এত সিমেন্ট, এত কোম্পানি, কোনো অম্বুজা, আল্ট্রাটেক, লাফার্জ, এত কোম্পানি। তার মানে কি আমরা সিমেন্টের স্ট্রেংথের উপর নির্ভরশীল কংক্রিটিং এর জন্য। ও বললো স্যার বুঝে গেছি, কংক্রিটিং এর জন্য আমরা সিমেন্টের স্ট্রেংথের উপর নির্ভরশীল। আমি এবার বললাম সিমেন্ট স্ট্রেংথ কি করে দেয়? অ্যান্সার বললো স্যার, সিমেন্ট স্ট্রেংথ দেয় হচ্ছে, সিমেন্ট হচ্ছে জল এর সাথে রিয়াকশন করে, বা যেটাকে হাইড্রেশন বলে, জলের সাথে রিয়াকশন করে, জলের সাথে রিয়াকশন করে সিমেন্ট স্ট্রেংথ দেয়। এবার আমি কোশ্চেন করলাম যে জলের সাথে রিয়াকশন করে সিমেন্ট স্ট্রেংথ দিল, ঠিক আছে, বোঝা গেছে। কিন্তু সিমেন্ট যদি ফাইনার মেটেরিয়াল হয়, ফাইনার মেটেরিয়াল কাকে বলে? ফাইনার মেটেরিয়াল মানে তার দানাগুলো খুব ছোট ছোট, ফাইনার মেটেরিয়াল। যেমন আমার বালি থেকে আটা ফাইনার, ঠিক আছে, ফাইনার মানে দানাগুলো ছোট। যত ফাইনার মেটেরিয়াল হবে তত তার, আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, একটা জিনিস নিজে একটু চিন্তা করে বলো। একটা যে আগে কথাটা শেষ করে দিই, যত ফাইনার মেটেরিয়াল হবে জলের সাথে রিয়াকশন তত বেশি হবে, ঠিক আছে। তার মানে বালু জলের সাথে যত রিয়াকশন করতে পারে, বালু তো হবে না, বালুর সাইজের সিমেন্ট যদি হয়, বালুর দানাগুলো তো একটু বড় বড় হয়, মোটা বালি ধরছি, মোটার বালির দানাগুলো একটু বড় বড় হয়, সেই দানার সিমেন্ট জলের সাথে যতটা রিয়াকশন করবে, আটার মতন যদি সিমেন্টের ইয়েগুলো হয়, মানে আটার মতো যদি মিহি হয় সিমেন্টের দানাগুলো, তাহলে বেশি রিয়াকশন করবে। এবার আমাকে প্রশ্ন আসলো স্যার, কেন রিয়াকশন করবে? যত ফাইনার হবে কেন সিমেন্ট জলের সাথে তত ভালো রিয়াকশন করবে? এর উত্তর হচ্ছে তোমার সারফেস এরিয়া বেড়ে যায়। এটা কি জানো প্রত্যেকে, যে মেটেরিয়াল যত, আমরা সয়েলে পড়েছি, মেটেরিয়াল যত ফাইনার হয় তত তার সারফেস এরিয়া বেড়ে যায়। সবাই কি এই টার্মটার সাথে নোন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, কেউ যদি না বুঝে থাকো আমাকে গ্রুপে পড়ার পরে ভয়েসে বলবে স্যার এটা আমি বুঝিনি, ঠিক আছে। এটা আপাতত শুনে রাখো, যত ফাইনার হবে তত তার সারফেস এরিয়া বাড়বে, সারফেস এরিয়া যত বাড়বে জলের সাথে রিয়াকশন তত বেশি করতে পারবে। আর সিমেন্ট তার মানে আমার স্ট্রেংথ দেয়। এবার আমি কোশ্চেনটাতে আসছি, 11 নম্বর কোশ্চেনে, স্ট্রেংথ অফ দ্য কংক্রিট ইনক্রিজ উইথ, তাহলে আমি লিখতে পারি অ্যান্সার বি, ইনক্রিজ দ্য ফাইননেস অফ দ্য সিমেন্ট। ফাইননেস মানে স্যার বি হবে। বি হবে, ফাইনার যত হবে, ঠিক আছে। তাহলে আমার কোশ্চেন 11 উত্তর হয়ে গেল বি। এবার আসো কোশ্চেন নাম্বার হচ্ছে 12। কোশ্চেন নাম্বার 12, দেখো কোশ্চেন নাম্বার 12 অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি। বলেছে দা রিলেশনশিপ দা বিটুইন মডুলাস অফ রাপচার এফসিআর এন্ড দা, বলো এটার অ্যান্সার কত হবে? এই যে আমরা অলরেডি ক্লজ 0.7 রুট ওভার x থেকে। 0.7 একটা হবে স্যার। এই যে এখানে সি, আমরা সি। হ্যাঁ, আমরা এই ক্লজ নাম্বারটা মনে রাখবে, বুঝছো? ক্লজ নম্বরটা মনে রাখা খুব জরুরি। ক্লজ নম্বরটা 6, তোমাদের কিচ্ছু মনে রাখতে হবে না, আমি সম্পূর্ণ এভাবে ক্লজ করে করে তোমাদের পড়াবো। তোমরা শুধু নোট টোট কিচ্ছু করতে হবে না, এটাকে জেরক্স করে বা প্রিন্ট করে বাড়িতে রিভাইজ দেবে। 6.2.2 এ হয়ে গেল আমার ব্যাপার। এবার আসো 13 নম্বর কোশ্চেন। বলেছে দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ অফ 100 মিলিমিটার কিউব অ্যাজ কম্পেয়ার টু 150 মিলিমিটার কিউব। ভালো কথা, কম্প্রেসিভ স্ট্রেংথ দুটো বলেছে, একটা 100 মিলিমিটার কিউব, একটা 150 মিলিমিটার কিউব। আচ্ছা আমি আগের দিন তোমাদের পড়ালাম স্ট্রেংথ মানে কি। স্ট্রেংথ মানে হচ্ছে ফোর্স, ফোর্স স্ট্রেংথকে তো ফোর্সই বলে। ফোর্স মানে কি? ফোর্স মানে হচ্ছে, ছাড়ো স্ট্রেংথ, এই এত অনেক বড় ডিসকাশন হয়ে যাবে এইভাবে ধরতে গেলে। আচ্ছা স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে হচ্ছে
ফোর্স পার ইউনিট এরিয়া। ঠিক আছে, ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্স মানে কি, স্ট্রেস যত বাড়বে আমার ফোর্স তত বাড়বে, বুঝতেই পারছি। স্ট্রেস আর পি আমাদের সমানুপাতিক যেহেতু রয়েছে, কিন্তু এই স্ট্রেসটা এরিয়ার সঙ্গে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, বোঝা গেল যে স্ট্রেস ইজ ইনভার্সলি প্রপোর্শনেট টু এরিয়া। তার মানে এরিয়া যত বাড়বে আমার এই স্ট্রেসটার পরিমাণ তত কমবে, এটুকুন বোঝা গেল। ঠিক আছে, এবার কোশ্চেনে বলেছে দা কম্প্রেসিভ স্ট্রেংথ অফ 100 মিলিমিটার কিউব। তাহলে দুটো টেস্ট করব। কম্প্রেসিভ স্ট্রেংথ, প্রথমে কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করব হচ্ছে 100 মিলিমিটার কিউব। এটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ যে টেস্ট করব, প্রথমটা 100 মিলিমিটার কিউব, আর দ্বিতীয়টায় টেস্ট করব এরিয়াটা হচ্ছে 150 মিলিমিটার কিউব। তাহলে কোনটার স্ট্রেস বেশি হবে, 100 মিলিমিটার কিউবের না 150 মিলিমিটার কিউবের? 100 মিলিমিটার কিউব। 100। কারণ এটা যত বাড়বে, নিচেরটা আমি কি বললাম, নিচের এরিয়া যত বাড়বে এই স্ট্রেস এর ভ্যালু তত কমবে। তাহলে 100 থেকে 150-তে কি এরিয়া বেড়ে গেছে, ফলে আমার স্ট্রেস তত কমে গেছে। ঠিক আছে, স্ট্রেস যত কমবে আবার ফোর্স তত কমবে। স্ট্রেস আর ফোর্স সমানুপাতিক রিলেশনশিপ, স্ট্রেস সমানুপাতিক ফোর্স। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পেরে গেছি দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ অফ 100 মিলিমিটার কিউব অ্যাজ কম্পেয়ার টু 150 মিলিমিটার কিউব। 150 মিলিমিটার কিউবের কম্প্রেসিভ স্ট্রেংথ